দাঁত নড়ে যাওয়া বা লুজ টিথ যেটাকে আমরা বলি, এটা ৩-৪ ভাগে জন্য হতে পারে। কারোর অ্যাক্সিডেন্ট হয়েছে, ধাক্কা লেগেছে, দাঁত নড়ে যাচ্ছে, এটা ফার্স্ট রিজন। বা সেকেন্ড রিজন, ধরুন কারোর মাড়িতে ইনফেকশন জমে আছে, অজস্র নোংরা পাথর হয়ে দাঁত বা মাড়ি নড়ে যায়। মাড়িতে ইনফেকশন, পেরিওডন্টাইটিস যখন হয় তখন মাড়ি লুজ হয়ে যায়, ঠিক আছে? তখন দাঁত নড়ে যেতে পারে। ৩ নাম্বার রিজন হচ্ছে, ধরুন কারোর দাঁতের অজস্র ইনফেকশন হয়ে আছে, অ্যাবসেস, পুঁজ জমে আছে, তখন দাঁত নড়ে যায়। অনেকজন আরেকটা রিজন দেখা যায়, পেশেন্টের প্রলং ডায়াবেটিক, অনেক দিন ধরে ডায়াবেটিক হয়ে আছে, তো দাঁতের যে ভেতরে হাড় থাকে, অ্যালভিওলার বোন, সেগুলো আমরা দেখি যে ক্ষয়ে যায়, তখন দাঁত নড়ে যেতে পারে। আরেকটা রিজন হতে পারে, কোনো পেশেন্টের ব্রাক্সিজমের একটা প্রবলেম থাকে, যে দাঁতের মধ্যে দাঁত খোঁসা, বা রাতে ঘুমাতে ঘুমাতেও দাঁতের মধ্যে দাঁত ঘষতে থাকে। তো যখন প্রলং অনেক দিন ধরে যে প্রেশারটা পড়ছে, তার জন্য দাঁত লুজ হয়ে যায়, অনেক সময় নড়ে যায়। বাট মেন রিজন যেটা আমরা পেশেন্টের কাছে দেখতে পাই, যে ডাক্তারবাবু নিজে থেকেই দাঁত নড়তে নড়তে পড়ে গেছে, আমরা কোথাও দাঁত তোলাইনি। তো সেটা মেনলি আমরা দেখে চাই যে মাড়ির কোনো একটা পার্টে অজস্র নোংরা জমতে জমতে সেটা পাথর হয়ে গেছিল, সেই পাথরের জন্য দাঁত আস্তে আস্তে নড়তে শুরু করে, বা আস্তে আস্তে ওটা পড়ে যায় পুরোপুরি। কোনো দাঁত নিজে থেকে নড়ছে, তার মানে তার পেছনে কোনো একটা রিজন আছে। আইদার ধাক্কা লেগেছে, বা মাড়িতে ইনফেকশন হয়ে দাঁতের গোড়ায় পাথর জমে আছে, নিজে থেকে দাঁত নড়ে যেতে পারে না। হ্যাঁ, এবার ধরুন কোনো না কোনো রিজন থাকবেই। কারোর দাঁতে ইনফেকশন হচ্ছে, তার জন্য দাঁত নড়ছে, বা কারোর ধরুন অনেকদিন ধরে ডায়াবেটিক যিনি পেশেন্ট, সুগার আছে, প্রেজেন্ট আছে, তার জন্য হাড় ক্ষয়ে যাচ্ছে। কারণ দাঁত নিজে থেকে একদমই নড়া যাওয়া ইজ নট নরমাল। যখনই দেখবে পেশেন্টের যে দাঁত নড়ে যাচ্ছে, অবশ্যই ডাক্তারের কাছে গিয়ে দেখানো উচিত, যে কেন, রিজনটা কি। পেশেন্টের কাছে নিজে থেকে দাঁত নড়ে যাওয়ার কোনো না কোনো প্রবলেম নিশ্চয়ই দাঁত পেশেন্ট থাকবে। সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে গিয়ে দেখা উচিত। আমাদের ৩ রকমের আমরা গ্রেডিং আছে, আমরা সেটাকে দেখি যে কোন গ্রেডের, মানে আমরা দাঁতটাকে অবজার্ভ করে দেখি যে কতটা নড়ছে। সেটার অনুযায়ী আমাদের একটা ক্লাসিফিকেশন আছে মিলার্সের, যে দাঁতটা গ্রেড 1 এ নড়ছে, না গ্রেড 2 তে, না গ্রেড 3 তে। সেই অনুযায়ী আমরা স্যার ট্রিটমেন্ট স্টার্ট করি। লুজ টিথ বলতে, ট্রিটমেন্ট বলতে, ওই যে বললাম, যে গ্রেডে আমাদের কাছে পেশেন্ট আসবে, যদি হালকা হালকা একটু নড়ে, আমরা দেখি গ্রেড 1 থাকে, তাহলে আমরা দাঁতটাকে স্প্লিন্টিং করে দিই। মানে পাশে যে শক্ত দাঁতটা প্রেজেন্ট আছে, তার সাথে আমরা তার দিয়ে বা কম্পোজিট দিয়ে আমরা দাঁতটাকে বেঁধে দিই। তো ওই দাঁতটা আস্তে 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 বসে যায় অবশ্যই। কারোর যদি দেখি পেরিওডন্টাইটিস, মানে ধরুন সামনের যে মাড়িটা সেটা পচে যাচ্ছে, বা পাথর, অজস্র পাথর জমে আছে, তো এই পাথরটাকে আমরা ক্লিন করে দিই। ফার্স্টে আমরা যে কজ, যেটার জন্য দাঁতটা নড়ছে, সেই কজটাকে আমরা এমিট করি, তারপরে ওটা ট্রিটমেন্ট স্টার্ট হয়। তো যদি গ্রেড 1 বা গ্রেড 2 তে থাকে, তখন আমরা দাঁতটাকে স্প্লিন্টিং করে দিই। আর সাথে সাথে যে ধরুন যে রিজনটার জন্য দাঁতটা নড়ছে, সে রিজনটাকে আমরা এমিট করি। আর যদি দেখি যে গ্রেড 3 তে আছে, সেই অনুযায়ী আমাদের দাঁতটাকে তুলে দিতে হয়, কারণ গ্রেড 3 এর প্রগনোসিস ইজ ভেরি পুয়ার, সে দাঁতটাকে আর বাঁচানো যায় না। গ্রেড 1 বা গ্রেড 2 তে যদি আমাদের কাছে পেশেন্ট আসে, বা গ্রেড প্রথমেই যদি দাঁত নড়ছে, আমাদের কাছে পেশেন্ট চলে এলো, তো স্প্লিন্টিং করলে আমরা দেখি 6 মাস বা 3 মাসের পর অলরেডি মানে দাঁত বসে যায়, পুরোপুরি নর্মাল হয়ে যায়, ওরকম কোনো ব্যাপার থাকে না। ঠিকঠাক কিছু কিছু মেজারমেন্ট আছে, ইনস্ট্রাকশন আছে ডাক্তারের কথা অনুযায়ী, সেগুলোকে মেনটেন করতে হবে, তাহলে এই জিনিসটা খুব ভালো প্রগনোসিসের দিকে যেতে পারে।